আলাদিন। মা, আমি যদি এই চাকরিটা পেয়ে যাই, আমার স্বপ্নও পূরণ হয়ে যাবে। কোন স্বপ্ন? মা, তুমি এটা কি করে ভুলে গেলে? প্রাসাদে চাকরি করা মানে রাজকুমারী ইয়াসমিনের কাছে পৌঁছে যাব। আরে হ্যাঁ, এটা আমি কি করে ভুলে গেলাম। আলাদিন, প্রাসাদের নাম শুনে না কেমন ভয় করছে, মন মানছে না। তুই এই চাকরিটা করিস না, তুই অন্য কিছু খুঁজে নে। মা, তুমি তো বলো যার উদ্দেশ্য সৎ আর মন পরিষ্কার তাকে কেউ হারাতে পারে না। তুমি আমার চিন্তা করো না মা। চিন্তা না হয় করবে না, কিন্তু এটা বলো সৎ উদ্দেশ্য ভালো মনের ছেলেটাকে। আমি, তোর কোনো সমস্যা? না। মা, মা, আমাদের জীবন ভালো করবার আর রাজকুমারীর কাছে পৌঁছানোর এর থেকে ভালো সুযোগ আর হবে না। আমাকে প্রাসাদে চাকরি করতে দাও না মা। তুই বুঝতে পারছিস না আলাদিন, প্রাসাদের সততা আর বিশ্বাসের কোনো দাম নেই। তোর বাবাও বিশ্বস্ত ছিলেন, সৎ ছিলেন, কিন্তু কি হলো তার সাথে তুই তো জানিস না। মা, যদি আমি প্রাসাদে চাকরি পেয়ে যাই তাহলে হয়তো আমি এই রহস্যও ভেদ করতে পারবো। বাবাকে কে আর কেন দোষারোপ করেছিল? আমাদের মনে যে প্রশ্নটা বহু বছর ধরে আছে তার উত্তর আমি প্রাসাদেই পাবো। হ্যাঁ মা, যদি তোমার আশীর্বাদ সাথে থাকে যে কোনো যুদ্ধ জয় করা যায়। আর এটা তো একটা চাকরি। তুই যদি সিদ্ধান্ত নিয়েই থাকিস তাহলে আমি তোকে আটকাবো না। শুধু এটাই বলবো যে আমার আশীর্বাদ তোর সাথে আছে। মা, মা, আমার তোমার আশীর্বাদের খুব বেশি প্রয়োজন। কারণ কালকে বাগদাদে অনেক বড় প্রতিযোগিতা হবে। পুরো বাগদাদ জুড়ে আসবে লোক প্রতিযোগিতা করতে, আর যার বুদ্ধি শক্তি তলোয়ারবাজি সেরা হবে তাকেই বাছা হবে। তলোয়ার চালানো? কিন্তু এটা তো তুই পারিস না। পারি না তো কি হয়েছে মা, শিখে নেব। কাল পর্যন্ত সময় আছে, জান লড়িয়ে দেবো আমি। মা, তুমি হয়তো জানো না আমি দারুণ তলোয়ার চালাতে পারি। আমি তলোয়ারের এক আঘাতে উড়ন্ত মশার গোপ কেটে দিই। আর এত ভালো আমি ঘোড়া চালাই যে ঘোড়া চালাতে চালাতে ঘোড়ার ওজনই কমে যায়। হ্যাঁ। শেখ জিনু, হ্যাঁ, তোমার যদি এই ফালতু বকা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে চলো আমার সাথে। দাঁড়া, আমি তোদের দুজনকে খাবার দিয়ে দিচ্ছি, ঠিক সময় খেয়ে নিস, নাহলে। মা। মা, মা, তুমি ঠিক আছো তো? মা, তোমার বিশ্রামের আরো বেশি না, প্রয়োজন। আমি ঠিক আছি। মা, তুমি আমাদের চিন্তা করো না, আমরা সময় মতো এসে খাবার খেয়ে নেবো। তুমি বিশ্রাম করো মা, তোমায় আমার দিব্যি। হ্যাঁ মা, আমারও। ঠিক আছে, যা আর ভালো করে প্রস্তুতি নে। বিশ্রাম করো মা, চল। মনে হচ্ছে আজ তুমি আমার কাছে হেরে যাবে বাবা। চলো এবার তুমি তোমার পরের দান দাও। বাবা, পরের দানটা দাও। হ্যাঁ, আমি পরাজয়কে জয়তে পরিণত করতে পারি রাজকুমারী। বাবা, এটা ঠিক নয়, তুমি ভুল চাল দিয়েছো।
ভুল চাল? হ্যাঁ বাবা, ঘোড়া তো সবসময় আড়াই পা চলে। তুমি ঘোড়াকে হাতির মতো একেবারে সোজা চালিয়ে দিলে। বাবা, তুমি তো আমাকে দাবা খেলা শিখিয়েছিলে, তাহলে তুমি দাবা খেলা কি করে ভুলে গেলে? কচু পোড়া, আমি আজ পর্যন্ত সাপ সিঁড়িও খেলিনি, তো এই দাবা খেলা কি করে আসবে আমার? রাজকুমারী, ঘোড়া যদি আড়াই পা চলে, তাহলে এই ঘোড়া নিয়ে আমি কি করে যুদ্ধ জয় করব? আমাদেরকে হিন্দুস্তান থেকে হাতি কিনতে হবে। বাবা, তুমি এখন বড্ড মজা করছো। মনে হচ্ছে আমাকে তোমার থেকে দাবা খেলা শিখতে হবে। আদাব মহামান্য বাদশাহ। সালাম। রাজকুমারী, সমস্ত প্রস্তুতি হয়ে গেছে। তাহলে চল, এসো বাবা। কোথায় যাব? বাবা, তুমি ভুলে গেলে জুম্মার দিন আমরা কোথায় যাই আর কি করি? ও, কি করি? বাবা, কিন্তু এবার অনেক মজা হচ্ছে। জুম্মার দিন তো আমরা গরিব লোকেদের দান সামগ্রী বিতরণ করি। চলো তাড়াতাড়ি, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। এখানে সব থেকে বেশি প্রয়োজন তো আমারই আছে। রাজকুমারী, আমি এই কথাটা তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। আমার সব মনে আছে। চলো। চলো। আলাল হাবিবি, এবার আমি করব কি? আকা, এগুলো কোত্থেকে আনলে? এই সবকিছু আমি মুস্তাফা কাকার দোকান থেকে তুলে এনেছি জিনু। এই সব কিছু প্রস্তুতির জিনিস। মহলের সেপাইরা এইগুলো ব্যবহার করে যুদ্ধের প্রশিক্ষণ নেয়। আমিও এটাই করব। আমিও আমার পুরো প্রাণ লাগিয়ে দেবো, কিন্তু একদিনে একজন বাহাদুর সেপাই তৈরি হয়েই দেখাবো। আকা, একদিনে তো একটা ঘাসও গজায় না, একদিনে তুমি বাহাদুর সেপাই কি করে হবে? জিনু, তাহলে শোন, আমি ঘাস নই, ঘোড়া। আর আমি অনেক রাস্তা ছেড়েছি, মানে গড়েছি। আমার কবিতা কেমন লাগলো? আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। ইচ্ছে তো করছে তোমায় কবিতা খুনের অপরাধে গ্রেপ্তার করে নি। জিনু, তুই খুব বাজে জিনু। তুই আমার কবিতার প্রশংসা করিস না। তুই আমার ভাই নস, যা এখান থেকে। আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। আমরা এখানে কবিতা শোনাতে নয়, প্রস্তুতি নিতে এসেছি। তুমি আমায় এটা বলো, আমায় কি করতে হবে? জিনু, প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন মহিলার হাত থাকে। মহিলা? তাহলে তুমি বলো আমি কি করব? হ্যাঁ গো, কি গো শুনছো? জিনু, আমার পুরো কথাটা তো শোন। হ্যাঁ, সব সফল পুরুষের পিছনে একজন মহিলা থাকে, আর আমার পিছনে আমার মা আছে। আর সব সফল পুরুষের পিছনে একজন ওস্তাদও থাকে, আর তুই আমার ওস্তাদ ও বন্ধু ও সবকিছু। আজ থেকে আমার ওস্তাদ হয়ে আমাকে সবকিছু শিখিয়ে দে জিনু। আমি ব্যথার জন্য চিৎকার করি, কান্না করি, ভেঙে পড়ি, লুটিয়ে পড়ি, কিন্তু তুই আমাকে থামাবি না। ভেবে নাও, আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। বেশি চিন্তা করলে লক্ষ্যভ্রষ্ট হয় জিনু, আর এটা হৃদয়ের ব্যাপার। আর আমার হৃদয়ে শুধু রাজকুমারী ইয়াসমিন আছে। আলাল হাবিবি, এবার আমি করব কি? ঠিক আছে, তাহলে আমি তোমার প্রাণ কেড়েই ছাড়বো। মানে বলছিলাম, প্রস্তুত করেই ছাড়বো। ঠিক আছে জিনু, তাহলে আমিও তৈরি। হ্যাঁ, চলো তাহলে। চলো চলো, তাড়াতাড়ি করো। ঘোড়া কচ্ছপ তোমার থেকে জোরে দৌড়োয়, তাড়াতাড়ি করো। আরো জোরে, আরো জোরে। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এসো। আরে আমার বটুয়াটা ছিঁড়ে যাবে গুল্লু। দেখো মা বাবা, ভাই আমার ভাই প্রাসাদের রক্ষাকারী হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে।
সোনার আসরফির দিব্যি আমাদের পেটে লাথি মেরে সিপাহী হওয়ার প্রস্তুতি। জানি না ওই শেখ জিনু কি লাড্ডু খাওয়ালো শয়তান। যাই হোক না কেন, আলাদিন যেন প্রাসাদের সিপাহীর চাকরিটা না পায়। আরে পাবে কি করে মিয়া? এই চাকরি তো সেই পাবে যে এই চাকরির যোগ্য এমন দাবিদার। জঘন্য চাকরি কে করবে মা? আরে আমার মাখন, আমার সোনার চাঁদ, তুই এর যোগ্য আর কি? কি মজা করছো মা? ভুলবাতন এরকম চাকরের চাকরি করবে? আমি করব না। আরে গাধার বাচ্চা, ওখানে চাকরি করবি তো প্রাসাদে জায়গা পাবি, আর একবার প্রাসাদে চাকরি পাবি তো তো তুই কোনো সৎ সুন্দর, মানে আমি বলতে চাইছি এই রকম কোন মেয়েকে নিজের করে নিবি বাচ্চা। প্যাকাটির মতন চেহারা তোমার, যদি বেশি লাফালাফি করো না তাহলে এখানেই পুড়িয়ে ছাই করে দেবো। আমি বুঝতে পেরেছি মা বাবা, তোমরা ওই প্রীতির কথা বলছো তাই না? কত বুদ্ধিমান আমার ছেলেটা। বেটা কয়লা চাঁদের চমক কি করে জানবে আমার বাচ্চা? আমি রাজকুমারী ইয়াসমিনের কথা বলছি। আচ্ছা, হ্যাঁ ও ভালো। ও গুল্লু বাবা, আমার পেটে লাড্ডুর লড়াই শুরু হয়ে গেছে, কিন্তু আসল লড়াইটা তোকে জিততে হবে। আর খবরদার ওই আলাদিন যেন সিপাহী না হতে পারে, তোকে তোর আম্মির দিব্যি তোকে। আমি এই গেলাম আর এই আসছি আমার বাচ্চা। কি জানি মা বাবা কোন ময়রা লাড্ডু খেয়ে নিয়েছে। উফ, সত্যি খিদে তো আমারও পেয়েছে। হ্যাঁ, কিছু খেয়ে আসি। পথ যে সৃষ্টি করে সে পথে শুয়ে পড়ে না। ওঠো, তাড়াতাড়ি করো, চলো চলো ওঠো, আমাদের কাছে সময় নেই। জিনু, একটু স্বাস্থ্য নিতে দে ভাই। জিনু না, ওস্তাদ বলো, আর ওস্তাদ যা একবার বলে সেটা বলে দেয়। ও ওস্তাদ, তলোয়ার চালানো শিখি। তলোয়ার চালানো শিখবে, এই সিদ্ধান্ত চালা নয়, ওস্তাদ নেবে। যাক গেল, তুই ওস্তাদ নয় বাগদাদের বাদশা হয়ে গেছিস। আমি তোর আকা না, আমি তোকে হুকুম দিচ্ছি যে এবার তলোয়ার চালানো শেখা হবে। আলাল হাবিবি, এবার আমি করব কি? যথা আজ্ঞা আমার আকা। ওদিকে কেউ আছে, আমি ওদিক দিয়ে যেতে পারবো না। আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই। তলোয়ার চালাতে গেলে তালের সাথে তাল মেলাতে হয়, আর শত্রু যেরাম পদক্ষেপ নেবে সেভাবেই নিজের পা ফেলা উচিত। আর যদি যুদ্ধ জয় করতে হয় তাহলে এক পা এগিয়ে থাকতে হয়। জিনু, জিনু বলে তোমার। আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই, যুদ্ধে কেউ বলে মারে না। আকা লাফালাফি বন্ধ করো, তলোয়ার চালাও। ঠিক আছে, মাফ করে দে। জিনু, জিনু, আস্তে আস্তে। আস্তে আস্তে। আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই, তুমি এখানে লাঠির মার খাচ্ছ, ভাবো ওখানে কি করবে। ওখানে, ওখানে আমি মরে যাব আর কি। জিনু, এখানে এই লাঠিটা দিয়ে আমি প্রস্তুতি করছি, আর ওখানে, ওখানে আমার সামনে তরোয়াল হবে। আমি এভাবে যেতে পারবো না। হ্যাঁ, কথা তো ঠিক বলছো। হ্যাঁ, আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই, যদি আমি তোমায় বর্ম আর তলোয়ার এনে দিত, এতে তোমার প্রস্তুতিও হয়ে যাবে আর তুমি বেঁচেও যাবে। এটা হতে পারে? হ্যাঁ, তাহলে দারুণ ব্যাপার, তাহলে তাড়াতাড়ি কর। এক্ষুনি নাও।
এটা ওটা দেখাও সবটা জাদু বলে করবো টোটকা। ঘোড়াকে একটু ঘাস খাইয়ে দিই, আঁকার জন্য পোশাক এনে দিই। এই জিনু, তোর জাদু আবার অর্ধেক হয়েছে। কোনো ব্যাপার না, আমি আবার চেষ্টা করছি। এটা ওটা দেখাও সবটা জাদু বলে করবো টোটকা। নিজের নাক কাটা থেকে বাঁচতে হবে, আকার পুরো পোশাক আনতে হবে। চাক্কেলো, এটা, আরে এটা জিনু, আমি রাজকুমারীর কাছে যেতে চাই, রাজকুমারী হতে চাই না। কোনো ব্যাপার না আকা, ভুল হয়ে গেছে। সব জিনিসপত্র আশপাশেই আছে, আমি আনছি। জিনু, দেখলে আমার কামাল? এবার যে কেউ কেন চেঙ্গিস খানের তলোয়ারও এই বর্মটাকে ভেদ করতে পারবে না। শুরু কর। সুবহানাল্লাহ, কি সুন্দর বর্ম! এটা পড়লে তো অর্ধেক যুদ্ধ ওখানেই শেষ। এটা আমাকে ভাই আমার ভাইয়ের কাছ থেকে চুরি করতেই হবে। ভাই আমার ভাই। বাবা, আমার মনে হয় বাগদাদের লোকেদের জন্য আরো অনেক বেশি চাকরির বন্দোবস্ত করা উচিত, যাতে বাগদাদের কোনো ব্যক্তি কোনো সমস্যায় না পড়ে। আমি এ ব্যাপারে নিশ্চয়ই ভাববো। নগরবাসী সাবধান, বাগদাদের সিংহাসনের অধিকারী মহামান্য বাদশাহ আর বাগদাদের একমাত্র রাজকুমারী ইয়াসমিন উপস্থিত হচ্ছেন। রাজকীয় নিয়ম অনুযায়ী প্রথম দান সামগ্রী তুমি দেবে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বাড়ি বসে বসে হঠাৎ করে এত ভয় কেন করছে? আলাদিন আর জিনু এখনো এলো না। আমি নিজে গিয়ে ওদের খাবার দিয়ে আসি। আকা, আমাদের গ্রামে একটা অন্ধ লোক ছিল, তার লক্ষ্যও তোমার থেকে ভালো ছিল। ঠিক করে। সাবধানে আকা। এরকম যদি নিশানা লাগাই তাহলে কি করে আমি প্রাসাদ আর রাজকুমারী রক্ষা করব? যখন আমি জিন হতে পারি আর আমার আসল যুদ্ধের অভিজ্ঞতা থাকতে পারে, তখন তুমি একটা মহলের সুরক্ষা করতে পারবে না। মন দিয়ে কাজ করো, যার মনে সাহস থাকে সেই জয় করতে পারে। ওঠো মন দিয়ে। ভাই আমার ভাই, আমার এই সুঠাম দেহ আর এই সুন্দর মুখটার এই বর্মটা তোমার থেকে বেশি প্রয়োজন। আর তাছাড়াও মা বাবা তো তোর খেলাটা শেষ করার জন্যই বলেছে। শুধু তোমারই অভাব ছিল গুল্লু। আকা, আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। তুমি তোমার প্রস্তুতি চালু রাখো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? বেশ, আসছি।
মখমলি অ্যালিজা কালো চোরের রক্ষকের অনেক কাছে পৌঁছে গেছে। মহাশয়, ব্যাপারটা কি? আমাদের তল্লাশি নিচ্ছেন কেন? আপনি মহিলাদের তল্লাশি এইভাবে নিতে পারেন না। আমাকে কাজে যেতে হবে, একটু ব্যাপারটা বুঝুন না। চুপ করো, বেশি কথা বলো না। আমাদের বিরুদ্ধে কথা বলা মানে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা। চুপচাপ নিজেদের তল্লাশি দাও, না হলে বিশ্বাসঘাতকতার অপরাধে গ্রেপ্তার করা হবে। আলিজার মনে হচ্ছে তোমার লোকেরা বাগদাদের মগরেবি এলাকাকে নিজের দখলে নিয়ে নিয়েছে। আমার বিশ্বাস ছিল যেভাবেই হোক না কেন তুমি নিশ্চয়ই সফল হবে। আমার তোমার এই নিজস্বতা পছন্দ হয়েছে। বাস একবার ওই কালো চোরের রক্ষক আমার হাতে চলে আসুক, ওই আশ্চর্য প্রদীপটাও আমার হয়ে যাবে। জাল তো বিছিয়ে দিয়েছে, এবার শুধু অপেক্ষা রক্ষকের জালে ফাঁসার। একজন মানুষও যেন বিনা তল্লাশিতে যেতে না পারে। আমি এখানে কি করছি? চলো আগে। চলো জলদি, চলো তাড়াতাড়ি। চলো আগে। দাঁড়াও। তুমি তল্লাশি না দিয়ে যেতে পারবে না। তল্লাশি? হ্যাঁ, সুবেদার আকবরের হুকুম আছে, তুমি আমাদের সাথে চলো। আল-আলী